রাজধানীতে আবারও বন্ধ হচ্ছে অটোরিকশা, পেটের দায়ে চালকদের হাহাকার। আবারও বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ভয়াবহ এক ঘূর্ণিঝড়, নাম রেমাল। কেরানীগঞ্জে ছবি তুলতে গিয়ে প্রাণ হারালেন 2 হাফেজ। এবং পশ্চিমাদের বিরুদ্ধে আরও শক্তিশালী হতে চীনে পুতিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, শুরু করছি এবার বিস্তারিত সংবাদ। রাজধানীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে মাঠে নেমেছে ট্রাফিক বিভাগ। চালক ও পথচারীদের আইন মানাতে নগরীর নানা পয়েন্টে তৎপর তারা। মোহাম্মদপুরে লেন মেনে চলাচল করতে বাধ্য করা হয়েছে বাস রিকশাকে। শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অবৈধ পার্কিং বন্ধেও নিতে দেখা গেছে পদক্ষেপ। তবে ব্যাটারি চালিত রিকশা বন্ধে আইনি জটিলতা দেখছে তারা, কারণ রাজধানীতে দেদারসে চলছে ব্যাটারি চালিত রিকশা, অটোরিকশা। এসব বন্ধে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশনা মানছেন না চালকরা। রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, বাড্ডা, নতুন বাজার, মুগদা, বাসাবো, মগবাজার সহ বিভিন্ন এলাকায় ব্যাটারি চালিত রিকশার সংখ্যা অন্য সব এলাকা থেকে বেশি। ব্যাটারি চালিত রিকশা ও পায়ে চালিত রিকশার কারণে পাড়া মহল্লায় যানজট লেগে থাকে বলে অভিযোগ এলাকাবাসীর। তবে চালকরা এই দাবি মানতে নারাজ। তাদের মতে এসব যানবাহন থাকায় যাত্রীরা রিকশার চেয়ে আরামে ও অনেক কম টাকায় চলাচল করতে পারছেন। বেশিরভাগ যাত্রীরা চালকদের সঙ্গে একমত পোষণ করেন এবং বলেন নিত্যপণ্যের দাম বাড়ায় মধ্যবিত্তের জীবনযাপনে অনেক বেগ পেতে হচ্ছে। অটোরিকশা বন্ধ করে দিলে মধ্যবিত্তের আরও খরচ বাড়বে। এছাড়া হুট করে অটো বন্ধ হলে অনেকেই বেকার হয়ে পড়বে। আবার কেউ কেউ এসব বন্ধের পক্ষেও মত দিয়েছেন। দর্শক, আপনি পক্ষে না বিপক্ষে কমেন্টে জানাতে ভুলবেন না। যদিও সম্প্রতি সড়কে বিশৃঙ্খলা নিয়ে ক্ষোভ জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা না ফিরলে কখনোই দুর্ঘটনা কমবে না। দুর্ঘটনা হলে তো কেউ কাউকে কিছু বলে না, শুনতে হয় আমাকে। কেউ বলে না বিআরটিএ চেয়ারম্যান কি করছে, সবাই আমাকে বলে। এর আগের দিন পুলিশ কমিশনার হাবিবুর রহমান জানান, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অবৈধ গাড়ি পার্কিং বন্ধে বিশেষ অভিযান শুরু হবে। এর প্রতিফলন দেখা গেল বৃহস্পতিবার। এদিন সকাল থেকেই রাজধানীর সড়কে দেখা যায় পুলিশের তৎপরতা। রাজধানীর বেইলি রোড এলাকায় আগে যেখানে সড়কের অর্ধেক দখল করে গাড়ি পার্কিং করতে দেখা যেত, বৃহস্পতিবার দেখা যায় পুরো সড়ক জুড়ে লাগানো হয়েছে নো পার্কিং লেখা ব্যানার। মোহাম্মদপুর এলাকাতেও একই চিত্র দেখা যায়। সড়কের পাশে কোনো গাড়িকেই পার্কিং করতে দেওয়া হচ্ছে না। এতে শিক্ষা প্রতিষ্ঠানের সামনের সড়কে অনেকটাই ফিরেছে শৃঙ্খলা। তবে আসাদগেট এলাকায় তা পুরোপুরি বন্ধ করা যায়নি। রাজধানীর যানজটের একটি বড় কারণ হিসেবে মনে করা হয় স্কুল, কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অবৈধ গাড়ি পার্কিং। দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও সমাধান সম্ভব হয়নি। আসাদগেট এলাকায় একজন অভিভাবক বলেন, প্রতিটি স্কুলে যদি পার্কিংয়ের ব্যবস্থা থাকে তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হয়। একজন চালক বলেন, আমরা দৌড়ের উপরে থাকি, মামলা হামলা আমাদের উপর হয়। স্কুলের ভেতরে প্রচুর জায়গা আছে, আমাদের তো উপায় নেই। এর জবাবে পুলিশ বলছে, শিক্ষা প্রতিষ্ঠানকে পার্কিংয়ের ব্যবস্থা সহ নানান বেশ কিছু উদ্যোগ নিতে বলা হয়েছে। ব্যক্তিগত গাড়িতে শিক্ষার্থী আনা নেওয়া নিরুৎসাহিত করায়ও জোর দিচ্ছে তারা। তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার মোস্তাক আহমেদ বলেন, ট্রাফিক পর্যায়ের চেয়ে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে একটা ব্যবস্থাপনা জরুরি। এই স্কুলগুলোতে কি পরিমাণ শিক্ষার্থী ভর্তি হলে এই এলাকার সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হবে না, এটা বিবেচনায় আনতে হবে, এটা জরুরি। এদিকে রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা ও অটো চলাচল নিষিদ্ধ হলেও তা মানা হচ্ছে না। রাজধানীর সড়কগুলোতে হরহামেশায় দেখা যায় এ ধরনের যান। দুর্বল ব্রেকিং সিস্টেমের কারণে এই যানবাহনগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবেই বিবেচনা করা হয়। ডিএমপি বলছে, ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে চার্জিং পয়েন্ট ও গ্যারেজের তালিকা তৈরির কাজ চলছে। এই কাজ শেষেই শুরু হবে অভিযান। মোস্তাক আহমেদ বলেন, ব্যাটারি চালিত রিকশার বিষয়ে আমাদের একটা সমস্যা হলো আমাদের পর্যাপ্ত ডাম্পিংয়ের জায়গা না থাকার কারণে আমার পরবর্তী করণীয়টা কি, এটাও কিন্তু বিবেচনা করতে হবে। পাশাপাশি নো হেলমেট নো ফুয়েল নীতি বাস্তবায়নেও সক্রিয় দেখা গেছে ট্রাফিক বিভাগকে। অন্যদিকে কেরানীগঞ্জের কুশিয়ারবাগ এলাকার একটি পুকুরে ডুবে ওসমান গনি ও আমিনুল ইসলাম নামে 2 কিশোরের মৃত্যু হয়েছে। তাদের বয়স যথাক্রমে 16 ও 17। বিকেলে এই ঘটনা ঘটে। দুজনই কোরআনের হাফেজ ও মাদ্রাসার ছাত্র। আমিনুল ইসলামের বড় ভাই এহসান জানান, আমিনুল ও ওসমান মাদ্রাসায় থেকে পড়াশোনা করে।
ছুটিতে দুজন বাড়িতে এসেছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় পুকুর তল্লাশি চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়। দুজনকে মিডফোর্ড হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন। পরে তাদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। সোমবার সন্ধ্যায় দুজনের দাফন সম্পন্ন হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরের পর মাদ্রাসার 4 ছাত্র ঘুরতে বেরিয়ে অ্যারিস্টো ফার্মার পুকুর পাড়ে যান। আমিনুল ও ওসমান গনি একে অপরের ছবি তুলে দিতে পুকুরের সিঁড়িতে যান। ছবি তুলতে গিয়ে ওসমান পা পিছলে পুকুরে চলে গেলে তাকে উদ্ধার করতে পানিতে নামেন আমিনুল, কিন্তু কেউই সাঁতার না জানায় দাঁড়িয়ে থাকা বাকি 2 সহপাঠীর সামনেই ডুবে মারা যায় তারা। মৃত ওসমান গনির বাবার নাম মোহাম্মদ নবী এবং আমিনুল ইসলামের বাবার নাম বিল্লাল হোসেন। তারা উভয়েই কালিন্দী ইউনিয়নের মৃধাবাড়ির বাসিন্দা। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ বিষয়ে জানতে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। এদিকে টানা 3 দিন তাপপ্রবাহের কারণে নতুন করে দেশের 5 বিভাগের ওপর 2 দিনের সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই তাপপ্রবাহ শেষে 21 মের পর সাগরে লঘুচাপ সৃষ্টির বার্তাও দিয়েছে সংস্থাটি, যা পরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি পূর্ণ রূপ নিলে এর নাম হবে রেমাল। ওমানের দেয়া এই আরবি নামের অর্থ বালু। ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মে মাসে বঙ্গোপসাগরে 2টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। 20 মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। এরপর সেটি ক্রমে শক্তি বাড়িয়ে 24 মে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। পরদিন সন্ধ্যার পর তা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে। 1 এপ্রিল থেকে দেশে শুরু হওয়া তাপপ্রবাহ ছিল 5 মে পর্যন্ত। এর মধ্যে 2 মে বৃষ্টি হলেও দেশের পশ্চিমাঞ্চলে তাপ প্রশমিত হয়েছে 5 মের বৃষ্টির পর। নতুন করে 3 দিন ধরে দেশের বেশিরভাগ এলাকায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর আগে চলতি মের শুরুর দিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল এ মাসে তাপপ্রবাহ, বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় ও কালবৈশাখী সবকিছুরই সম্ভাবনা রয়েছে। তবে তাপপ্রবাহ এপ্রিলের মতো অবস্থায় যাবে না। এ মাসে এত দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ থাকবে না। তাপমাত্রা এপ্রিলের চেয়ে কিছুটা কম থাকবে। পূর্বাভাসে বলা হয়েছিল এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। স্বাভাবিক বৃষ্টিই হতে পারে। দেশের কোথাও কোথাও কয়েকটি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ভিডিওটি শেষ করব আন্তর্জাতিক খবর দিয়ে। চীনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুদিনের রাষ্ট্রীয় সফরে স্থানীয় সময় বৃহস্পতিবার চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছান তিনি। এ সময় তাকে আড়ম্বরপূর্ণ অভ্যর্থনা জানানো হয়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পশ্চিমা শক্তির বিপরীতে বন্ধু হিসেবে বিবেচনা করা হয়। এর ধারাবাহিকতায় সেই বন্ধু পুতিনের আগমনে প্রস্তুতির কোনো কমতি রাখেননি। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানানো অভ্যর্থনা ছিল রাজকীয়। যথারীতি ছিল লাল গালিচা সংবর্ধনা, সঙ্গে ছিল মোটরবাইক শোভাযাত্রা, দেয়া হয় গার্ড অব অনার। পুতিনের আগমনে রঙিন সাজে সাজানো হয়েছে চীনের পথঘাট। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সফরকালে পুতিন ব্যস্ত সময় পার করবেন। শির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। দিনের পরের ভাগে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দেখা করবেন পুতিন। শুক্রবার চীনের ঐতিহাসিক শহর হারবিনে 2টি দ্বিপক্ষীয় ব্যবসায়িক সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে পুতিনের। সেই সঙ্গে সেখানে একটি বরফ উৎসবেও যোগ দেবেন তিনি। এর মাধ্যমে 2 দেশের সম্পর্কের 75তম বার্ষিকী উদযাপন করা হবে। ইউক্রেন যুদ্ধের জেরে পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়াকে সমর্থন দিয়ে যাচ্ছে চীন। এই পরিস্থিতিতে চীন রাশিয়ার 2 নেতার বৈঠকের দিকে তীক্ষ্ণ নজর রাখছে পশ্চিমা বিশ্ব। দর্শক, এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। মতামত জানিয়ে দিন অন্যান্য খবরাখবরগুলো নিয়েও। আর অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার করুন। দেশ বিদেশের সর্বশেষ সকল আপডেট খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।